সন্ধ্যায় বিএনপি জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হবে আলোচনা। অধ্যাপক ইউনূস দায়িত্বে থেকেই নির্বাচনের পথে নিয়ে যাবেন দেশকে, প্রত্যাশা নাহিদ ইসলামের। সেনাবাহিনীকে বিতর্কিত করলে গভীর সংকটে পড়বে দেশ, আলোচনায় সমস্যার সমাধান সম্ভব বললেন জামায়াতের আমির। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বগুড়ায় ছাত্রদল যুবদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ, সমবেত নেতাকর্মীরা। এবং ৮ দিনের নোটিশে সরকারি চাকরি থেকে অব্যাহতির বিধান বাতিলের দাবি, সচিবালয়ে বিক্ষোভ। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে বিএনপি ও জামায়াতে ইসলামী। সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৃথকভাবে হবে এ বৈঠক। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর রাত ৮টার বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমির ডাক্তার শফিকুর রহমান। জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে হবে আলোচনা। গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। সেদিন নির্বাচন ও সংস্কার নিয়ে হয় আলোচনা। আর গত বৃহস্পতিবার দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে থেকে দেশকে নির্বাচনের পথে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আশা প্রকাশ করেন তিনি। পরে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করে দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে। পরে তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে আগে স্থানীয় নির্বাচন দেয়া দরকার। দেশের স্বার্থে যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত আছে এনসিপি। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ২ ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা নির্বাচন বা রাজনীতি করতে চাইলে সরকার থেকে বের হয়ে করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি, আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সেই বক্তব্য প্রদানের জন্যই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। নির্বাচনী অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না জামায়াত। আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলীয় এক অনুষ্ঠানে এসব জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো কারণেই সেনাবাহিনী বিতর্কিত হোক তা চায় না জামায়াতে ইসলামী। সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ গভীর সংকটে পড়বে। পরে তিনি বলেন, সম্প্রতি দেশে ঘটে যাওয়া অনেক ঘটনা বিচলিত করেছে সবাইকে, তবে জামায়াত সতর্ক রয়েছে। এর মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান জামায়াতের আমির। আমরা আমাদের বন্ধুদের কাছে ইতিবাচক ভূমিকাই প্রত্যাশা করব। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করতে যাব? কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে সার্জিস আলমকে লিখিত ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে। গত 22শে মে ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। এই আদেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে সার্জিস আলম হাইকোর্ট নিয়ে মন্তব্য করেন। বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৩টায় শহরে সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সমাবেশ স্থলে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেই সাথে অব্যাহত আছে প্রস্তুতি সভাও। এই সমাবেশের উদ্দেশ্য হল বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। সমাবেশের এই আয়োজনে বিষয়ভিত্তিক পলিসি সংলাপে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সাথে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তরুণদের মতামত ও ভাবনা তুলে ধরা হবে। এ নিয়ে আলোচনাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, কিছুক্ষণ পর তো সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তো সমাবেশ স্থলের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জি, সমাবেশ স্থলের এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাকে আমি জানাতে চাই, তাহলে সকাল থেকেই আমরা দেখেছি বগুড়ায় কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে এবং বৃষ্টিতে সমাবেশ স্থলে প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমাট বেঁধে গেছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে 2টার পর থেকেই সমাবেশ স্থলে যারা তারা এই সমাবেশকে যাতে সফল করতে পারেন সেই জন্য কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখানে প্রায় 2 দিন আগে থেকে কেন্দ্রীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং আজকের এই সমাবেশের যে প্রধান অতিথি তার মধ্যে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির বিএনপির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল ছাত্রদল এবং যুব দলের যারা সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আসলে সমাবেশ স্থলে রাজশাহী এবং রংপুর বিভাগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন এবং তারা যে আসলে সমাবেশটি বেশ উৎসবমুখর এবং যে তারা আয়োজনের ব্যবস্থা করেছেন তারা কিন্তু আয়োজনের মানুষজন আসবেন সেটা কিন্তু তারা টার্গেট সমাবেশ স্থলে আরো কিছু মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশের যে গেটটি সেই গেটটি থেকে তারা আসছেন। এইভাবে আসলে তরুণদের যে সমাবেশ, এই তরুণদের সমাবেশকে ঘিরে যাতে সব ধরনের তরুণদের যে প্রত্যাশা, আশা সেগুলো যাতে তুলে ধরা সম্ভব হয়, এটাই কিন্তু এই সমাবেশের মূল লক্ষ্য। এবং তারা যেটি বলছেন যে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ সহ বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে আগামী বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে সেই ব্যবস্থায় কিন্তু তারা করবেন বলে এই সমাবেশ থেকে প্রত্যাশা করছেন। তো এই সমাবেশে তরুণদেরই আসলে রুহুল কবির রিজভী থাকবেন এবং তারা তরুণদের উদ্দেশ্যে এবং তরুণদের কথা শুনবেন, তরুণরা কি প্রত্যাশা করছেন আগামীর বাংলাদেশে এবং তরুণ রাজনীতিবিদ যারা গড়ে উঠবেন তাদের যাতে সব ধরনের ব্যবস্থা করা সম্ভব হয় সেটিও কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা আশা ব্যক্ত করেছেন। তো আসলে এই অবস্থায় আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে যে তরুণ প্রজন্ম যারা রয়েছে সেই তরুণ প্রজন্মের যে বিষয়গুলো তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করবেন এবং একই সাথে বগুড়া সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই যে সমস্যাগুলো রয়েছে, নাগরিক সমস্যাগুলো রয়েছে, নাগরিক ভাবনা রয়েছে, তারা কিন্তু সেই ব্যবস্থা করবেন বলে এবং তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। বগুড়া থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জজিব হোসেন। সম্প্রতি আত্মপ্রকাশ করা এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির নেতারা সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল 9টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে তারা এই শ্রদ্ধা জানান। জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জাতীয় যুবশক্তি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো হবে না।
অন্যান্য রাজনৈতিক দলগুলো যুব সংগঠনকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, কিন্তু জাতীয় যুবশক্তি এসব থেকে বেরিয়ে এসে ভিন্নধর্মী একটা অবস্থান গ্রহণ করেছে। এ সময় তিনি আরও বলেন, যে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ সামাজিক অপকর্মের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থানে থাকবে জাতীয় যুবশক্তি। এ সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। যুবশক্তি একটি ভিন্নতর অবস্থান গ্রহণ করবে এবং এই ধরনের যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, সামাজিক যেই অপকর্ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে জাতীয় যুবশক্তি বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করবে। চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে সরকারি কর্মচারীকে অব্যাহতি দেওয়ার বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালন করেন তারা। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম জানান, সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করা হয়েছে। এটি বাতিলের দাবি জানান তিনি। কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকাশের পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন, ব্যক্তিগত দাসত্ব ও ভয়ভীতির পরিবেশ তৈরি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। কর্মচারীদের ওপর এমন কানুন চাপিয়ে দিলে বর্তমান সরকারের বৈষম্য বিরোধী নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও জানান তিনি। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য এটি মন্ত্রী পরিষদ বিভাগে রয়েছে বলেও জানান নুরুল ইসলাম। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই শক্তিকে কাজে লাগিয়ে ফারাক্কা লং মার্চের পথ আবারও প্রশস্ত হয়েছে। দুপুরে রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে ফারাক্কা লং মার্চে ৪৯তম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব জানান বক্তারা। পরে তারা নদীমাতৃক দেশকে বাঁচানোর জন্য আবারও রাজনীতি শুরু করতে হবে বলেও জানান বক্তারা। বলেন, ফারাক্কা লং মার্চের ৫ দশক পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত দাবি ন্যায্যতা আদায় করা এখনও সম্ভব হয়নি। ভারতের দেয়া বাঁধ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন নিজেদের পানির হিস্যা নিজেদের আদায় করতে হবে। দাসসুলভ মনোভাবও পরিবর্তন করতে হবে। পানির ন্যায্যতা আদায়ে কোনো আপোষ না করারও আহ্বান জানান বক্তারা। ১৭ বছর বাংলাদেশের বাঙালি জাতির কাঁধে বসে থাকা একটি ফ্যাসিবাদের অবসান হয়েছে, কিন্তু চরিত্রগতভাবে কি আমরা সেই জায়গা থেকে বের হতে পারছি? ফারাক্কা বাঁধ, সেটি যে আমাদের জন্য কত বড় মরণ ফাঁদ হতে পারে। মুক্তিযুদ্ধে ভারত যে সহায়তা করেছে তার চেয়ে বহুমূল্য আমাদেরকে দিতে হবে। রাজধানী চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে চার্জ দাখিল করা হবে কাল। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলার চার্জ দাখিল হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার। এর আগে গত ২১ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হাবিবুর রহমান ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। এর মধ্যে পলাতক ৪ জন। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় এরই মধ্যে তদন্ত শেষ হয়েছে। ২-১ দিনের মধ্যে প্রসিকিউশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। চট্টগ্রামের ২ গ্রুপের গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী ঢাকাইয়া আকবর সহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাতে পতেঙ্গা এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে পতেঙ্গা এলাকায় ২ গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এ সময় স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আকবরের বুকে ও জান্নাতুল বাকির পেটে গুলি লেগেছে। এর মধ্যে আকবরের অবস্থা আশঙ্কাজনক। নির্মাণের ৫ মাস পরেও বরিশালে চালু করা যায়নি চাল সংরক্ষণের অত্যাধুনিক সাইলো। তবে যন্ত্রপাতি সচল রাখতেই প্রতি মাসে বিদ্যুৎ বিল সহ আনুষঙ্গিক খরচ হচ্ছে ১০ লাখ টাকা। দক্ষ জনবল ও চাল সরবরাহ না থাকায় এ অবস্থা বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের।
বরিশাল বিভাগের ৬ জেলার খাদ্য সংরক্ষণ নিশ্চিতে ২০২১ সালের জুনে কীর্তনখোলা নদীর পাড়ে স্টিল রাইস সাইলো নির্মাণ শুরু হয়, যা শেষ হয়েছে গত ডিসেম্বরে। তবে এখনও চালু করা যায়নি অত্যাধুনিক এই চাল সংরক্ষণাগার। কাজ শেষ হয়েছে প্রায় ডিসেম্বরে। আমরা গভর্নমেন্টকে হ্যান্ডওভারের জন্য অ্যাপ্লাই করে রাখছি যে এটা হ্যান্ডওভারের জন্য, কিন্তু গভর্নমেন্ট এখনও নিতে পারে নাই। আমাদের ডিসেম্বর থেকে আমরা আমাদের দেখা গেছে অতিরিক্ত সিকিউরিটি, তারপরে বিদ্যুৎ, সব কিছু নিয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো চাল সংগ্রহ করা হয়নি এই সাইলোতে, তবে নির্মাণ শেষের পর থেকে যন্ত্রপাতি চালু রাখা হয়েছে। এতে প্রতি মাসে অপচয় হচ্ছে বিদ্যুৎ বিল। ওনাদের আসলে দক্ষ জনবলের একটা থাকতে পারে, তো ওনাদের কিছু লোক আসছে, ওনাদের আমরা ট্রেন আপ করতেছি, বা অলরেডি আমরা আরও বলছি যে আরও লোক পাঠান, আমরা ট্রেন আপ করে দেবো। আর ওনাদের নিতেছে না, যার কারণে আমাদের পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10 লাখ টাকার মধ্যে আমাদের এক্সট্রা খরচ হইতেছে, যেটা আমাদের লাভ থেকে এখন এটা লজের দিকে যাচ্ছে আর কি। ৪৮,০০০ মেট্রিক টন চালের গুণগত মান ৩ বছর পর্যন্ত বজায় রাখা সম্ভব এই সাইলোতে, তবে প্রয়োজনীয় জনবলের অভাবে এখনও তা চালু করা যায়নি। খাদ্য মন্ত্রণালয় থেকে জনবল দিয়েছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং প্রতিনিয়ত আমরা এখানকার যে আমাদের মেশিনারিজ ইকুইপমেন্টগুলো আছে, কনভেয়ার বেল আছে, আমরা প্রতিদিন এগুলা ট্রায়ালের মধ্যে রেখেছি। বরিশাল বিভাগ থেকে ১৫ জন কর্মীকে সাইলো কাজে যুক্ত করা হয়েছে। কয়েকজনকে প্রশিক্ষণ দেয়া হলেও নিরাপত্তার অভাবে চালু করা সম্ভব হচ্ছে না। ডিজি মহোদয় যখন নির্দেশ প্রদান করবে যে মালামাল রিসিভ করার জন্য বা তারা দায়িত্বভার বুঝে নেওয়ার জন্য, যখন দায়িত্বভার বুঝে নেওয়া হবে তখন হয়তো আমরা কার্যক্রম চালু করব। ৩৩২ কোটি টাকা ব্যয়ে ৫.৫ একর জায়গার উপর নির্মাণ করা হয় অত্যাধুনিক এই চাল সংরক্ষণাগার। এটিকে কাজে লাগাতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি বরিশালবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। আসছে বাজেটে ঘাটতি জিডিপির ৪.২%, ব্যাংক খাত থেকে ১,২০,০০০ কোটি টাকা চায় সরকার। দেশে প্রতি বছর বজ্রপাতে মারা যায় ৩০০-র বেশি, হতাহতের বেশিরভাগই কৃষক ও জেলে। এবার আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী অর্থবছরে বাজেট ঘাটতি জিডিপির ৪.২% রাখা হতে পারে। এ ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে। এবার ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সর্বোচ্চ ১,২০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় কিছুটা কম। তবে অর্থনীতিবিদরা বলছেন, সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বিনিয়োগ ও কর্মসংস্থানে যেমন প্রভাব পড়বে, তেমনি ঝুঁকিতে পড়বে ব্যাংক খাত। প্রতি অর্থবছরে জিডিপির ৫% আশেপাশে থাকে বাজেট ঘাটতি। তবে আগামী অর্থবছরে ঘাটতি কমিয়ে ৪.২% রাখা হতে পারে। ঘাটতি পূরণে বেশিরভাগ ঋণই নেওয়া হবে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। আগামী অর্থবছরে মোট ঋণের মধ্যে নিট বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ধরা হচ্ছে ১,১০,০০০ কোটি টাকা। বাকি ১,৩০,০০০ থেকে ৪০,০০০ কোটি টাকা হতে পারে দেশি ঋণ। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সর্বোচ্চ ১,২০,০০০ কোটি টাকা। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না, কারণ কিছু কিছু ব্যাংকের তো লিকুইডিটি ক্রাইসিস আছে। অর্থাৎ সেখানে যদি সরকার যদি আবার তাদের পূর্বের বছরের তুলনায় অধিক পরিমাণে ঋণ নিতে থাকে, তবে প্রাইভেট সেক্টরে আবার ঋণ প্রাপ্তির সুযোগটা স্কুইজ হয়ে আসবে। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে ১৫,০০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও আগামী অর্থবছরে তা বাড়িয়ে ২০,০০০ কোটি টাকা করা হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যাংক ঋণের নির্ভরতা বাড়তে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। সরকার যদি অতিমাত্রায় ব্যাংক থেকে ঋণ নেয়, এটা অবশ্যই ব্যক্তি খাতের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে এবং সরকারের ঋণ নির্ভরতা বাড়বে। সরকারের যেটা ঋণ বাবদ যে সুদ পরিশোধের, সেটা কিন্তু বাজেটে আমরা দেখছি যে প্রতি বছরই বাড়ছে। তো এটা একটা সাস্টেনেবল একটা পথ না।
চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও 8 মাসে সরকার ঋণ নিয়েছে লক্ষ্যের 17%। দুর্নীতি, অনিয়ম বন্ধের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পারলে ব্যাংক ঋণ নির্ভরতা কমবে বলে মনে করেন বিশ্লেষকরা। ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সুদ পরিশোধও ব্যয় করতে হবে বড় অঙ্কের অর্থ। তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে বাজারে 1000, 50 ও 20 টাকার নতুন নকশার নোট ছাড়া হবে। কোনো ব্যক্তির ছবি থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে রাজধানীর PKSF ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব জানান তিনি। পরে এক প্রশ্নের জবাবে বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশিদের সহযোগিতা চাওয়া হচ্ছে। বিদেশে থাকা সম্পদ কেউ যেন বিক্রি না করতে পারে সেজন্য সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হয়েছে। এর আগে অনুষ্ঠানে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এজেন্ট ব্যাংকিং দ্রুত এগিয়ে যাচ্ছে, দেশকে ক্যাশলেসের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মোবাইল ব্যাংকিং বাড়ানোর মাধ্যমে ক্যাশলেস লেনদেন সহজ হবে, এতে বিশাল সাশ্রয়ও করা যাবে। এছাড়া কমবে দুর্নীতিও। পরে অনুষ্ঠানে PKSF এর সঙ্গে 5টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়। আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসবো, এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। যে আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। ফাইন্যান্সিয়াল টাইমস বলি, আমাদের লন্ডন টাইমস বলি, এরা কিন্তু এবং আল জাজিরা বলি, এরা কিন্তু বাংলাদেশের এই অর্থ পাচার করা নিয়ে বড় বড় আর্টিকেল লিখছে। আগামীতে আরও আসবে। সাতক্ষীরায় জাল ডলার, জাল টাকা ছাপানোর মেশিন সহ প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার কাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার পূর্ব বিরালক্ষী গ্রামের জুলকারনাইন সানা ও উত্তর আটুলিয়া গ্রামের রাসেল গাজী। সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার ও টাকা ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করছিল প্রতারক চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালায় তাদের আটক করা হয়। এ সময়ে একটি কালার প্রিন্টার, একটি ল্যাপটপ, 3টি স্মার্টফোন, নগদ 52,000 টাকা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশে প্রতি বছর বজ্রপাতে মারা যায় 3 থেকে 350 মানুষ। তবে বজ্রপাতে মৃত্যুর হার কমাতে পারে সচেতনতা। আবহাওয়াবিদ ও গবেষকরা বলছেন, বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপে মৃত্যু কমানো সম্ভব অনেকাংশে। বিশ্বে বজ্রপাত প্রবণ দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। সুনামগঞ্জ, সিলেট, জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও রাজশাহীতে বজ্রপাতের রেকর্ড বেশি। তালিকায় আছে বগুড়াও। এবার বর্ষার আগেই নিয়মিত বৃষ্টির সঙ্গে হচ্ছে বজ্রপাতও। চলতি মাসের শুরুতেই বগুড়ার সারিয়াকান্দিতে বৃষ্টির মধ্যে বজ্রপাতে মারা গেছেন 2 ভাই। ধুনাটেও মৃত্যু হয়েছে আরও 2 জনের। এবছর জেলায় বজ্রপাতে মারা গেছে অন্তত 7 জন। তথ্য উপাত্ত থেকে দেখা যায়, বজ্রপাতে হতাহতের বেশিরভাগই কৃষক ও জেলে। আবহাওয়াবিদরা বলছেন, সতর্ক হলেই মৃত্যুর হার কমতে পারে 70 থেকে 90% পর্যন্ত। কারণ মাঠে যেখানে কাজ করে, ধানের ক্ষেতে কাজ করে, তার হাইটটাই বেশি এবং তাকে টার্গেট বেশি করে। এবং আমরা দেখছি যে সবচেয়ে বেশি মারা যাচ্ছে কৃষক ভাইরাই। এই জন্য কৃষক ভাইদের বলবো, যখন এই ধরনের আকাশে কালো মেঘ দেখবে, যেহেতু এই মেঘটা খুব স্বল্প সময় থাকে, আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টার মতো থাকে, এই সময় তারা মাঠে কাজ করবে না। সেখানে কাছে যে যাত্রী ছাউনি রয়েছে সেখানে যে আশ্রয় নেবে। বজ্রপাতে হতাহত কমাতে বগুড়ায় সরকারি বেসরকারি উদ্যোগে অর্ধশত বজ্রপাত নিরোধক দণ্ড বসানো হয়েছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে চরে এ ধরনের দণ্ড বসানোর কাজ চলছে। আমরা যে বজ্রপাত নিরোধক ডিভাইসটি স্থাপন করেছি, এটার এরিয়া হচ্ছে, যদি বসতি হয় তাহলে 1 কিলোমিটার পর্যন্ত, আর যদি খোলা মাঠে হয় তাহলে 1.5 থেকে 2 কিলোমিটার কাভারেজ দিয়ে থাকে। বিদেশি একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বছরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বজ্রপাত হয় গড়ে 50টি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।
চট্টগ্রাম, খুলনা সহ 7 জেলায় আজ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদী বন্দরগুলোতে জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 4 দিন ঢাকা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা রয়েছে। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় মোংলায় 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সন্দ্বীপে 53 মিলিমিটার। রাজধানী যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মোহাম্মদ জুয়েল নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 11:15টার দিকে ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত বাকি 3 জন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন। স্থানীয়রা জানায়, যাত্রাবাড়ি পার্কের পাশে কয়েকদিন ধরে চলা বৃক্ষ মেলায় হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। নার্সারির মালিক জানান, বিস্ফোরণে আহত জুয়েলের ক্ষত বেশি। পুলিশ বলছে, ককটেলটি একটি জর্দার ডিব্বায় স্কচ টেপ দিয়ে পেঁচানো ছিল। ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা এটি নিক্ষেপ করেছেন বলে ধারণা করছে পুলিশ। আশপাশে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আমি আর কি সামনের দিকে ছিলাম, তো পেছনের দিকে বিপরীত দিকে ফিরে কাজ দেখাচ্ছে, প্রচণ্ড শব্দ হইলো। পিছনের দিকে তাকালাম, আমরা ভাবলাম হঠাৎ করে গাড়ির টায়ার কি পাংচার হয়েছে কিনা বা বাস্ট হয়েছে কিনা। তো দেখলাম প্রচুর পরিমাণে ধোঁয়া এবং হচ্ছে বিকট শব্দে আমাদের সবার কানটা হচ্ছে কোনো কিছুই শুনতেছিলাম না। হাতে হয়েছে এই জায়গায় আর পায়ের এখানে আর এইখানে, আর যে রগের ভিতরে মানে সম্ভবত ভারত ঢুকছে হয়তো বা ওইটি বের করার চেষ্টা করতেছে। কিশোরগঞ্জের ভৈরবে একটি পাইকারি জুতার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে 12টি জুতার দোকান। শুক্রবার রাত 1টার দিকে পৌর শহরের লালু কালু পাদুকা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, রাত 1টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পুড়ে ছাই হয়ে যায় 12টি জুতার দোকান। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এবার কোরবানির বড় চমক, নাটোরের 25 মণ ওজনের বাদশা গরুটির দাম চাওয়া হচ্ছে 12 লাখ টাকা। তবে দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। নোয়াখালীতে আলোচনার কেন্দ্রবিন্দু হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় তুফান। 24 মণ ওজনের তুফানের প্রতি মাসের খাবার খরচ 65,000 টাকা। কোরবানি উপলক্ষে নাটোরের নলডাঙ্গার কৃষক আব্দুল মজিদ 25 মণ ওজনের গরু প্রস্তুত করেছেন। গরুটির নাম রাখা হয়েছে বাদশা। আর বাদশাকে দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। ক্রেতাও আসতেছে, প্লাস এলাকাবাসী যত আছে পার্শ্ববর্তী এলাকার লোক সকাল বিকাল দেখতেছে। 25 মণ ওজনের গরুটির দাম চাওয়া হয়েছে 12 লাখ টাকা, আর সাথে ক্রেতার জন্য একটি খাসি ফ্রি। ক্রেতা আসলে আলোচনা সাপেক্ষে দাম ঠিক করা হবে, তবে এই গরুটার সাথে একটা খাসি ফ্রি দেব। গরুটা কিনে আনে তখন আমি খুশি হয়ে নাম রাখি নাটোরের বাদশা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, গরুটিকে প্রাকৃতিকভাবে দেশীয় খাবার দিয়ে লালন পালন করা হয়েছে। আনুমানিক ওজন প্রায় 1000 কেজি, প্রায় 25 মণ, এবং গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে, গম ভাঙা, ভুট্টা ভাঙা, ডাল ভাঙা এই মিশ্রণ খাবার দিয়ে এবং নিয়মিত কৃমিনাশক করে, এবং কোরবানির আগেই সে লাম্পি, যে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়ে নিয়েছেন। গরুটি প্রস্তুত আছে। নোয়াখালীতে আলোচনার কেন্দ্রবিন্দু হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় তুফান। 24 মণ ওজনের তুফানের খাদ্য তালিকায় প্রাকৃতিক খাবারের সঙ্গে রয়েছে আপেল, কমলা, মাল্টা, কলাসহ নানা রকম ফলমূল। 25 মাসে যদি 25 মণ হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই গরুটা এত কম ডিউরেশনের মধ্যে এত ওয়েট, এটা আমার মনে হয় বাংলাদেশের সেরা গরু হবে বলে আমি মনে করি। শখের বর্ষে 5 মাস আগে ষাঁড়টি চট্টগ্রাম থেকে আনেন নোয়াখালী সদর উপজেলার চিকিৎসক। 6 ফুট উচ্চতার ষাঁড়ের দাম ধরা হয়েছে 12 লাখ টাকা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির ডলফিন। শুক্রবার বিকেলে ইনানি সৈকতের পাথরে আটকা পড়ে ডলফিনটি। ধারণা করা হচ্ছে 10 ফুট দৈর্ঘ্যের ডলফিনটি ইরাবতী প্রজাতির। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানির রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, সৈকতের পাথরে ডলফিনটি আটকে পড়ে থাকতে দেখেন পর্যটকরা। পরে বীজকর্মী সহ স্থানীয় ব্যবসায়ীরা ডলফিনটিকে উদ্ধার করে। ডলফিনের পেটে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে আহত ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যার দিকে সাগরে ছেড়ে দেওয়া হয়।
এর আগে ফেব্রুয়ারি মাসে হিমছড়ি, ইনানি ও সোনারপাড়া সৈকতে 4টি মৃত ডলফিন ভেসে এসেছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান এবার কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে অনুষ্ঠিত হচ্ছে। নার্গিস নজরুলের স্মৃতি বিজড়িত দৌলতপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাঁকজমকপূর্ণভাবে কবির জন্মবার্ষিকী উদযাপনে আয়োজন চলছে ময়মনসিংহ। 3 দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে গ্রামীণ মেলা। 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার নামে কুমিল্লায় জাতীয় কবির 126তম জন্মদিন উদযাপনের আয়োজন চলছে। এর মধ্যে জেলা প্রশাসন ও নজরুল ইনস্টিটিউটের আয়োজনে সম্পন্ন হয়েছে চিত্রাঙ্কন, নাচ গান ও আবৃত্তি প্রতিযোগিতা। উৎসব উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে। এছাড়া নানা অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে কবির স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলার দৌলতপুর। 25শে মে এবং 27শে মে অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এবং 26 তারিখের অনুষ্ঠানটি আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালেও নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। আমাদের ত্রিশালবাসীর দাবির প্রেক্ষিতে এবার প্রোগ্রামটি আমাদের নজরুল একাডেমির মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের বিশাল প্যান্ডেল হচ্ছে, জাতীয় পর্যায়ের সাথে মিল রেখে এবং প্রায় সমান আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও মেলার আয়োজন রয়েছে। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা। 4 থেকে 5 বছর ধরে আমি এখানে আসি। মেলা আসলে পরে বেচা কিনা মোটামুটি ভালোই হয়। 3টা গেট আছে, 3টা গেটে আমরা সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা করব। এবার 25 মে থেকে 27 মে পর্যন্ত চলবে জন্মবার্ষিকীর অনুষ্ঠান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।